এইটুকু এখন বলে আমি পরবর্তীতে আবার আসছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয়। একটু বললেন, অনেক বাস্তব উদাহরণের কথা বললেন। তা রাজনীতিবিদরা ধর্মকে কখন ব্যবহার করে? তাহলে নীতিহীনতায় বা এজেন্ডা হারিয়ে যায় তখন ব্যবহার করে, না মানে সুচতুরভাবে ধর্মকে মিশিয়ে দিয়ে ভোট বাক্স ভর্তি করে ক্ষমতা দখলের চেষ্টা করে? এখন আজকের সবার প্রস্তাবের বিপক্ষে বলবেন মানিক সাহা মশাই। রেসপেক্টেড স্পিকার, আমার পক্ষের বিরোধী বন্ধুরা এবং আমার সঙ্গের যারা বাগ্মী রয়েছেন এবং আপনারা যারা উপস্থিত, সবাইকে এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আসলে কথা ছিল ধর্ম নিয়ে, কথা হচ্ছে পক্ষের লোকেরা কথা বলছে ধর্মান্ধতা নিয়ে। ধর্ম মানুষকে উন্নত করে, ধর্মান্ধতা মানুষকে নীচ করে। ধর্ম কখনোই খারাপ নয়, ধর্মান্ধতা সবসময়ই খারাপ। শঙ্খনাথ আচার্য, মাননীয় শিক্ষক শঙ্খনাথ আচার্য বেশ কয়েকবার গান্ধীজির কথা তুলেছেন এবং তিনি বলেছেন গান্ধীজি ধর্মকে মিলিয়ে দেবার, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষদের একসাথে থাকা, ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষকে পলিটিক্যাল সিস্টেমে বিভিন্ন ধর্মকে এক করা এটা সম্ভব নয়। তিনি বারবার এই কথা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কিন্তু এই গান্ধীজি একটা বিখ্যাত গান আমরা জানি, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। এই সৎমতি আমাদের পক্ষের বক্তারা হয়তো হারিয়ে ফেলছেন। সৎমতি কিরকম হারিয়ে ফেলছেন? তারা যে কোনো বিষয়ে ধর্মকে টেনে আনছেন। বাংলা ভাষায় খুব সুন্দর একটা শব্দ রয়েছে, ছিদ্রান্বেষণ করা। যদি কোনো একজন মানুষ, তিনি রাজনৈতিক নেতা নন, তিনি সাধারণ একজন মানুষ, তিনি যদি হিন্দু হয়ে কোনো মুসলিমকে সাহায্য করেন, কোনো মুসলিম যদি কোনো হিন্দুকে সাহায্য করেন, তার মধ্যেও হয়তো এনারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল কিছু অভিসন্ধি খুঁজবেন। কিন্তু আসলে তা নয়। এখানে আমার ঠিক আগের বক্তা সঞ্জয় নাগ খুব সুন্দর একটা কথা বলেছেন আমাদের মাননীয় নেতা আমাদের প্রয়াত কমল গুহের কথা টেনে। তিনি সাহায্য করেছেন সবাইকে, কিন্তু উল্লেখ করলেন মুসলিমের কথা। কেন করলেন? এটা দেখানোর জন্য যে আসলে ধর্মটা আমাদের রাজনীতির মধ্যে মিশে যাচ্ছে। আসলে কি মিশে যাচ্ছে? ইউরোপীয় কালচারে ইউরোপিয়ানরা যখন নবজাগরণের সময় নতুন করে সরকার গঠন হচ্ছে ইউরোপে, নবজাগরণ, মানুষ যখন নতুন চেতনার উন্মেষে উদ্বুদ্ধ হচ্ছে, সেই সময় ধর্মকে বাদ দিয়ে মানুষ দেখলো যে ধর্ম নয়, ধর্ম মানুষকে ধীরে ধীরে কুড়ে খাচ্ছে। তখন ধর্মের কে বাদ দিয়ে সেখানে ছোট ছোট ব্যবসায়ী বা পুঁজিপতি তারা আসলেন এবং ধীরে ধীরে সেগুলো তারা বড় হলেন। এবং এই মুহূর্তেও যদি আমরা দেখি আমেরিকাতে দেখা যাবে যে তারা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বেছে নিচ্ছেন বাইরের দেশগুলোকে, নিজের দেশে সেইভাবে কিন্তু তারা রাজনীতিতে, পলিটিক্সে রিলিজিয়ন বা ধর্মকে নিয়ে আসছেন না। এবার আমাদের প্রস্তাবে যে রয়েছে যে ধর্মের রং আজকের রাজনীতির থিম সং। আসলে কি থিম সং? জয়দীপবাবু একটা খুব ভালো কথা বলে গেলেন যে আমরা আসলে বিষয়কে আড়াল করার জন্য অন্য কোনো বিষয়কে, ছোট বিষয়কে খুব বড় করে দেখাই। অর্থাৎ একটা সিনেমায় যেটা সম্পূর্ণ সিনেমায় থিম, সেটাকে আমরা দেখি না, আমরা দেখি তার পেছনে ছোট্ট একটা নাচ, সুন্দর একটা নাচ, যেটা আসলে সিনেমার থিমের সঙ্গে যায় না। আমাদের মানুষদের প্রধান লক্ষ্য কি? আমাদের দেশের উন্নয়ন। আমরা উন্নয়নকে দেখব, যে কোনো সে রাজ্যের উন্নয়ন হোক, আমাদের দেশের উন্নয়ন হোক, সেই উন্নয়নটাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটাই আমরা দেখব। কিন্তু কিছু কিছু ঘটনা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন কোনো জায়গায় আটকে যাচ্ছে, সমগ্র দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, সমগ্র রাজ্যের পরিপ্রেক্ষিতে যদি বলি, যে কিছু কিছু বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ তাদের সাধারণ যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো থেকেও বঞ্চিত হয়েছে। সেইখানে কিছু মানুষ
সেটা সব ধর্মের, আজকের সব পলিটিক্যাল সিস্টেমেই তারা উস্কানিমূলক কিছু প্রচার চালাচ্ছে এবং সেটাকে নিয়েই তারা ক্যাশ করতে চাইছেন তাদের লাভটাকে। আসলে তারা নিজেরাই মানুষকে আড়াল করতে চাইছেন, একটা মুখোশ যাকে বলে মানে আইওয়াশ করতে চাইছেন, যে এই জিনিসগুলোর থেকে চোখ সরিয়ে নিয়ে আপনারা ধর্মের দিকে চলে যান, এই যে ধর্মটাই এটাই মেইন থিম। আসলে তা নয়। এবং সৃষ্টিকাল থেকে আজকে পর্যন্ত আমরা যদি দেখি, সেখানে দেখব যে ধর্ম মানুষকে সবসময় ভালোর দিকে নিয়ে গেছে। আর একটা খুব ছোট্ট একটা কথা বলি, যে আমার বাড়িতে নিমন্ত্রণ, আমাকে বা আমার বাড়িতে কোনো একটা ঘটনা হয়েছে, আমার বাড়িতে কেউ কিছু বলতে আসবে, তিনি সোজা আমাকে বলবেন, নাকি আমার সবাইকে নিয়ে বসবেন না। আমার বাড়িতে আমি প্রধান আছি, আমাকে নিয়ে বলবেন, বা আমার বাড়িতে যার কথা সবাই শুনবে তাকেই বলবেন, প্রধানকে বলবেন। এবার রাজনৈতিক লোকেরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যদি কোনো ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিদের কিছু বোঝানোর চেষ্টা করেন, উন্নয়নের কথা বোঝানোর চেষ্টা করেন, কিংবা তাদের অধিকারের কথা বোঝানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে খুব সুবিধা হবে যে সেই সম্প্রদায়ের মানুষ যাকে মানে তাকে যদি গিয়ে বোঝান যে আপনি এই ব্যাপারগুলো রয়েছে, যেটা আপনি আপনার কাছ থেকে, আপনার মাধ্যমে যারা রয়েছেন আপনার ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে বোঝাতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, সেই মানুষরা, সাধারণ মানুষরা খুব সহজে সেই বিষয়গুলোকে গ্রহণ করতে পারবে। কিছু কিছু পলিটিক্যাল পার্টি তারা যখন এই কাজটি করছেন, হয়তো সৎ চিন্তা নিয়ে করছেন, আবার কারা করছেন অসৎ চিন্তা নিয়ে। আর সাধারণ মানুষ এই সৎ এবং অসতের মধ্যে একটা টানাপোড়েনে পড়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না আসলে ধর্ম কোনটা আর অধর্ম কোনটা। আমাদের দেখতে হবে কোথায় উন্নয়ন নাকি ধর্ম। আমরা উন্নয়ন থেকে চোখ ফিরিয়ে নিয়ে আমরা শুধুমাত্র ধর্মের দিকে চলে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রস্তাবের বিপক্ষে বক্তা মানিক শাহ মহাশয়। তো ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আত্মস্থ করতে চেষ্টা করছেন যে কারা ভালো বক্তব্য রাখছেন, কোন পক্ষে আপনারা মত প্রকাশ করবেন। তো আমরাও তাই, আমরা বর্তমান প্রেক্ষিতে আমাদের একটা বিভ্রান্তির মধ্যে দিয়ে আমরা সবাই চলছি, যে বাংলার রেনেসাসের প্রবক্তা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ধর্মের আধুনিক ব্যাখ্যা প্রদানকারী স্বামী বিবেকানন্দ, তাদের ভারত হবে না কি হবে, সেই প্রশ্ন আমাদের মধ্যে সবসময় থাকছে। আমরা যতই বলি, ওই ঘুরে ফিরে একান্তে আলোচনায় ওই হিন্দু মুসলমান কথাটা এসেই যাচ্ছে। তো যাই হোক, এখন প্রস্তাবের পক্ষে বলবেন প্রলয় ভট্টাচার্য। সম্মানীয় অধ্যক্ষদয়, তসলিমা নাসরিন লিখছেন তার মা জন্মভূমি বাংলাদেশের কথা। ছেলেবেলাতে তারা যে ছড়া শিখতেন, তাতে বলা হতো, কঞ্চি কাটি সবজি কাটি, বাচ্চা বাচ্চা হিন্দু কাটি। আর আমার ভারতবর্ষে আমরা শুনি, ইস দেশ মে রহনা হে, ত্রিশূলধারী হোনা হে। সর্বত্র এক চিত্র, সর্বত্র আমাদের মস্তিষ্কে ধর্মের রঙের বিষ বাষ্প ঢুকিয়ে দেবার অপপ্রয়াস অতি প্রকট। আজকের সভার আলোচ্য বিষয় ধর্মের রং, আজকের রাজনীতির থিম সং। এই সত্যনিষ্ঠ অপ্রিয় সত্যকে প্রকটকারী বলিষ্ঠ কণ্ঠস্বরের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে আমি প্রস্তাবের পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি।
মানিক সাহা বলে গেলেন, পক্ষের বক্তারা সবাই ছিদ্রান্বেষী, ধর্ম দু একটা ক্ষেত্রে নাকি রয়েছে অতি সামান্য। আমার মাতৃভূমি দ্বিখণ্ডিত হয়েছে এই ধর্মীয় বিভেদমূলক রাজনীতির কারণে। এর ছোট্ট ছিদ্র তারা ছায়াপথ মহাকাশে খুঁজবেন। আমাদের দেশে গুজরাটে দাঙ্গা হয়, ছোট্ট ছিদ্র ছায়াপথ অন্যত্র খুঁজবেন। আমাদের দেশে দাদ্রিতে ফ্রিজে মাংস রাখবার জন্য পিটিয়ে মারা হয় মানুষকে, ছোট্ট ছিদ্র। আমরা ছিদ্রান্বেষী, ছোট নজর আমাদের। এই ছোট নজরে দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ আমি দেবার চেষ্টা করছি। আমাদের দেশের জাতীয়তাবাদ কেমন? এদেশে উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে কথা বললেই বলা হয় তুমি পাকিস্তানে যাও, এদেশে আছো কেন? আবার দেখুন তার প্রতিক্রিয়া আরো মারাত্মক। তারা বলছেন পাকিস্তান ভালো দেশ, সেখানকার মানুষজন ভালো, উগ্র হিন্দুবাদী নেই। আচ্ছা বলুন তো, একবারও আমরা কেন ভাবি না কেন লোকটা শ্রীলঙ্কায় যাবে না, কেন লোকটা সুইজারল্যান্ডে যাবে না? তাহলে পরে আমাদের ধর্মীয় নেতারা তাদের ওই রাজনৈতিক দালালি করতে পারবেন না। পাকিস্তান মানে আমাদের সংখ্যালঘুরা আছেন, ভোটের রাজনীতিতে তারা সুবিধা করতে পারবেন। তাই যেখানে হিন্দু মুসলিম সেখানে যেতে হয়, তার কথা বলতে হয়। এটা একটা দিক। লক্ষ্য করুন, অতি স্পর্শকাতরিত সাম্প্রতিক ইস্যু, ভারতীয় নাগরিক পঞ্জি হচ্ছে এনআরসি। একদল বলছেন ভাই তুমি যদি মুসলমান না হও তোমার কোনো ভয় নেই, তুমি আজ আসো আর কাল আসো, আগামীকাল এলেও তুমি থাকবে, কন্ডিশন তোমার মুসলমান হওয়া চলবে না। কি বিচিত্র ব্যাপার! মুসলমান হওয়াটাই অপরাধ, বাকি সবাই সাধু। আরেক দল বলছেন কেউ ফিরে যাবে না, তুমি আজকে আসলেও ফিরবে না, আগামীকাল আসলেও ফিরবে না। অর্থাৎ একটা প্রচ্ছন্ন মদত দেয়া যে ভাই আমি তোমার পক্ষে আছি, ভাই ও তোমার পক্ষে আছে, এসো ভাই লুটে পুটে খাই, আমরা এই তাস চিরজীবন চালিয়ে যাব, এটাই চলবে। সেই ট্রেডিশন সমানে চলছে। আজিজুলদা যে বাজার থেকে পেঁয়াজ কেনেন, জয়দীপ দাও সেই বাজার থেকেই। আজিজুলদার পেঁয়াজের দর হয়ে গেল 120, জয়দীপদার 150। সে প্রসঙ্গ আলাদা। যাই হোক, ওটা আমরা ছিদ্রান্বেষী তো। এবার প্রশ্ন হচ্ছে, এই আমরা যখন যে যার বাজার থেকে পেঁয়াজ কিনছি, আমাদের কানের পাশে রাজনৈতিক নেতারা বলে দেন ভাই কত কিনলে? আমি যতই কিনি জয়দীপদার দরেই না হয় কিনলাম 110, 150, অথবা আজিজুল্লার দরে 120। বলে পাকিস্তানে 300, পাকিস্তানে 300, বুক ফুলে যায়। বাহ, এই তো ভালো আছি, কারণ আমরা জানি আমাদের সঙ্গে কম্পিটিশন ওখানে। দেখুন, স্বাধীনতার বয়স 72 হয়ে গেল, অভিন্ন দেওয়ানি বিধি এলো না। এবার আমাদের বক্তারা বলে গেছেন যে রাম মন্দির বাবরি মসজিদের চাবি সেটা বিজেপির আমলে তালা খুলে দেওয়া হয়নি চাবি দিয়ে। যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে তখন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ছিল না, উত্তরপ্রদেশে ছিল। একটা কথিত আছে, শঙ্খ ইতিহাসে স্যার ভালো বলবে, রোম সাম্রাজ্য যখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, নিরো নাকি বিনা বাজাচ্ছিলেন। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী উনি নির্বিকার নির্বিকল্প, তিনি তখন টুটো জগন্নাথে বসে আছেন। তিনি জানেন এটা ভাঙলে পরে এর ফয়দা তোলা যাবে। এ ভারতবর্ষ, এখানে সাম্প্রদায়িক রাজনীতির চাষ খুব ভালো মতো হয়। আমরা কংগ্রেস নিয়ে অনেক বলেছি, বিজেপি নিয়েও। বামপন্থীদের কথায় আসি। দেখুন, সবচাইতে বেশি বুক ফুলিয়ে ধর্মনিরপেক্ষ দাবি করা যে দলগুলো, দেখবেন কেরলে তারা তথাকথিত ধর্মনিরপেক্ষ আরেকটা দলের নাম বলি, মুসলিম লীগ, তার সঙ্গে তারা মুখ হাত মেলান। এটা ভারতবর্ষের চিত্র, এটাই ভারতবর্ষ। আবার দেখবেন অতি সম্প্রতি মহারাষ্ট্র, এই বাবরি মসজিদ ভাঙা, এই অনেক প্রসঙ্গ কথা হয়েছে, তার একটা শরিক ছিল শিবসেনা। শিবসেনা গর্ববোধ করে 17 মিনিটে তারা নাকি
বাবরি মসজিদ গুড়িয়ে দিয়েছিল, তার সঙ্গে হাত মিলিয়েছে। এদের কোনো ধান্দা নেই। ধর্মই অবলম্বন, ধর্মই থিম সং। আর থিম সং সেটাই যেটা তার স্বরূপের প্রতিফলক। আমাদের রাজনৈতিক, আমরা আসলে কি বলেন তো, আমরা ওই সাম্প্রদায়িক দল বলতে বুঝি যারা সরাসরি বলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, তারা আমাদের কাছে সাম্প্রদায়িক রাজনীতি দল। আর যারা ঘুমটার তলে খ্যামটা নাচেন, তাদেরকে আমরা বলি ধর্ম নিরপেক্ষ দল, অন্তত আমার মূল্যায়ন। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে আসে। দেখুন, আমাদের এক বক্তা বলে গেছে আমাদের ইমাম ভাতা দেওয়া হয়। আচ্ছা বলুন তো, পূজারি ভাতা কেন নয়? ভিক্ষু ভাতা কেন নয়? ফাদার ভাতা কেন নয়? আরে ভাতা দেওয়া হবে দারিদ্র্যের বিচারে, ধর্মের বিচারে কেন? দেখুন রাজনৈতিক সাম্প্রদায়িক এই ধর্মীয় বিভাজন কিভাবে করা হয়। আসলে আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পর মিথজীবী, একজন অপরজনকে কোলাকুলি করে বাঁচে। বাংলার একটা কথা আছে, এমনি কি আর দাদা আমার বৌদির মারে, গামছার বাড়ি দিয়া তামাশা করে। এদের তামাশা আমরা অনেক দেখেছি। এই তামাশা দেখতে দেখতে দেশ গেছে। আমাদের দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির মুখে। স্পিকার বলছিলেন না, তাহলে মানুষ কেন তবুও রাজনৈতিক শক্তির কাছে নত যেন হয়? মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে মানুষের মধ্যে একটা সনাতন মেষ বৃত্তি নিহিত আছে। সেই ভেড়ার চলন, না বুঝিয়ে চলা, যেদিকে চলছে ঝাঁকের কই ঝাঁকে যাব। যখন মননশীলতার অভাব প্রকট হয়, তখন এই মেষবৃত্তি অতি প্রকট হয়ে ওঠে। আমাদের দেশে এখন জ্ঞানীর বড় অভাব। আসুন, প্রকৃত জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক দেশ। রাজনৈতিক শক্তি যারা ধর্মকে থিম সং হিসেবে ব্যবহার করছেন, তাদের অপপ্রয়াস রুদ্ধ হোক, আত্মপ্রকাশ করুক এক সমৃদ্ধ প্রগতিশীল ভারতবর্ষ। ধন্যবাদ। ধন্যবাদ। এখন প্রস্তাবের বিপক্ষে সর্বশেষ বক্তা আসছেন উদয়ন গুহ মহাশয়। নমস্কার। আমার দেখা শ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছে শ্রীকৃষ্ণ। তাকে কোনো দল তাদের কোনো পোস্টারে, ফ্ল্যাগে ব্যবহার করেনি। আমার দেখা রাজনীতি না বোঝা ধর্মীয় চরিত্র হচ্ছে শ্রীরামচন্দ্র, যিনি মন্থরার রাজনীতিতে ল্যাংখে বনবাসে গিয়ে স্ত্রীর আবদারে সোনার হরিণের পেছনে ছুটেছিলেন। তাকে আবার তুলে ধরে একটি রাজনৈতিক দল এমনভাবে চলবার চেষ্টা করছে, যেটা দেখে আমার বন্ধুদের মনে হচ্ছে যে রাজনীতি এবং ধর্ম এক হয়ে গেছে। এই যে মঞ্চে যারা আছেন, তার মধ্যে একটি লোককে বেছে নেওয়া যাবে যে জীবনে কিছু হয়নি বলে সে রাজনীতি করতে এসছে, আমি। আর বাকিরা সবাই জীবনে প্রতিষ্ঠিত। তাহলে একটা খারাপ লোকের জন্য মঞ্চটা যেমন খারাপ হয়ে যেতে পারে না, তেমনি একটি রাজনৈতিক দল বা দুটো রাজনৈতিক দলের জন্য সব রাজনৈতিক দল খারাপ হয়ে যায় না, এটা আমি বিশ্বাস করি। আমার বন্ধুরাও মনে হয় সেটা বিশ্বাস করে। জয়ন্ত একটা দুঃসাহস দেখিয়েছে। আমরা যারা একটু একটু রাজনীতি করি, বা আমাদের চাইতে আরও বড় যারা রাজনীতি করতেন, তারা কেউ কোনোদিনও কংগ্রেসকে সাম্প্রদায়িক দল বলার সাহস দেখায়নি। কংগ্রেস সাম্প্রদায়িকতা রূপবার ক্ষেত্রে হয়তো তার দুর্বলতা দেখিয়েছে। বাবরি মসজিদকে রক্ষা করবার ক্ষেত্রে কংগ্রেসের দুর্বলতা ছিল। দেশভাগের ক্ষেত্রে জিন্নার চাপের কাছে কংগ্রেস মাথা নত করেছিল, এটা ঠিক। কিন্তু কংগ্রেস সাম্প্রদায়িক দল এটা বলবার সাহস কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা দেখায়নি। এবার দেশ ভাগ হলো ধর্মের ভিত্তিতে, হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে। কোন হিন্দু বা কোন মুসলমানের কাছ থেকে এই মতটা নেওয়া হয়েছিল যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হবে? তোমার কি মত আছে? কেউ করেনি। মুসলিমদের একটা বড় সংখ্যক মানুষ তারা চলে গিয়েছিলেন ওপারে,
যারা যেতে পারেননি তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ। তারা আর্থিক কারণে যেটুক আছে সেটুক ছেড়ে যাব না বলে তারা যাননি, বা দেশকে ভালোবেসে, এই দেশকে ভালোবেসে তারা যাননি। অপরাধ তাদের না, অপরাধ তাদের যারা দেশভাগ করেছিলেন। এবার রাজেন্দ্রনাথ সচারের নাম পক্ষে বিপক্ষে কেউ উচ্চারণ করেনি। আমার বন্ধুরা নিশ্চয়ই রাজেন্দ্রনাথ সচারের নাম জানেন। 2008 সালে রাজেন্দ্রনাথ সচার রিপোর্ট পেশ করলেন। এই পশ্চিমবাংলাতেও যেখানে প্রায় 24% মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস, সেখানে সরকারি কর্মচারী হচ্ছে 2%, শিক্ষক ওই 2-3%, পুলিশে 1% সংখ্যালঘু মুসলিমদের। তাহলে আমার দেহ, আমি যদি 100%-এর মানুষ হই, তার 24% প্যারালাইজড। তাহলে আমি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? তাহলে আমাকে বলা হবে প্রতিবন্ধী। এই প্রতিবন্ধকতা এটাকে কাটাবার জন্য 2011 সালে যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হলেন, তিনি মনে করলেন যে এই সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে, একটা ব্যালেন্স সমাজ গড়ার ক্ষেত্রে আমাকে এই সংখ্যক লোককেও দেখতে হবে যারা অবহেলিত। তাদেরকে যখন সুযোগ সুবিধা দেওয়া হলো, তখন কিছু মানুষের মনে হচ্ছে যে এদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হলো। কিন্তু তারা যখন পিছিয়ে থাকলেন, তারা যখন অবহেলিত থাকলেন, তখন কিন্তু আমরা কেউ এটা ভাবলাম না যে আমাদের সমাজের কি হবে। আমরা বাংলার মানুষ, আমরা এই ভেবে আনন্দে থাকলাম যে পশ্চিমবাংলায় দাঙ্গা হয় না, ধর্মীয় দাঙ্গা পশ্চিমবাংলায় হয় না। কিন্তু একটি সম্প্রদায়কে আমরা কোথায় ঠেলে দিলাম সে চিন্তা ভাবনা আমরা করছি না। আজকে তাদেরকে টিকিয়ে রাখবার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য কিছু কাজ আমাদের সমাজের স্বার্থে আমাদের সবাইকে করতে হবে। তার জন্য কিছু ত্যাগও আমাদের স্বীকার করতে হবে। এটা রাজনীতি না, এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, সুস্থ সমাজ গড়ার চিন্তা ভাবনা। আবার আজকে খানিকটা গুলিয়ে গেছে শেষে বলতে গিয়ে, যে আমার কে পক্ষে বলছেন কে বিপক্ষে বলছেন। আমার পাশে বসা জয়দীপ বলেছেন যে লোকসভা ভোট হয়েছে একটা